নমস্কার বন্ধুরা, শিউলের সাথে গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে গল্পটা শুনব সেটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর গল্পটার নাম শিকারী। জঙ্গলি দেহাতি বালক মাগনিরাম। রামজির কাছে মেঘে ওকে নাকি কোলে পাওয়া গিয়েছিল। এরা ভগবানের কাছে ও মানুষের কাছে বিনয় প্রকাশ করতে অভ্যস্ত, তাই বৈশ্য বণিকদের মতো কুরুচি প্রদর্শন করে না। ছেলের লাখপতিয়া, দৌলতরাম প্রভৃতি নাম রেখে। ঝাপরিশোল গ্রামে ওর বাড়ি। মোটরের রাস্তা থেকে বাঁ দিকে বেরোনো সরু রাস্তা। এই রাস্তার কিছু দূরে ফরেস্ট ডিপার্টমেন্টের শিমুল গাছের আবাদ। প্রায় ৩-৪ একর জমিতে শুধু ১৫০-২০০ শিমুল গাছ। ফাল্গুন চৈত্রে ফুল ফুটলে কি অদ্ভুত দেখায় রাস্তা থেকে। নিষ্পত্র বড় বড় গাছগুলিতে আগুন রঙা পাপড়ি জ্বলছে শিমুল ফুলের। শিমুল গাছের আবাদ পার হয়ে একটা নদী, নাম বড়জোর নালা। বড় বড় শিলাখণ্ডের পাষাণ বাঁধানো তটভূমির ওপর ছায়ানিবিড় বনপ্রাদ শ্রেণী। তাদের তলা দিয়ে বর্ষার জলে ফুলে ফেপে দ্বিগুণ হয়ে বড়জোর নালা ছুটে চলেছে অদূরবর্তী শঙ্খ নদীর তীরে। শঙ্খ নদী আবার মহাডাল পাহাড় শ্রেণীর তলায় গিয়ে মিশেছে মহানদীর সঙ্গে। সেটা কোথায় গিয়েছে ঝাপরিশোল গায়ের লোক অত খবর রাখে না। বড়জোর নালা পার হয়ে চুকুরদি রিজার্ভ ফরেস্ট। চুকুরদি একটা খ্রিস্টান গ্রামের নাম। গ্রামের মধ্যেই ওদের পুরু কর্কশ সাবাই ঘাসে ছাওয়া ধাওড়া চালাঘরের গির্জা। দেওয়ালের শালকাঠির ফাঁক দিয়ে উঁকি মারলে দেখা যাবে একখানা মাত্র টিনের ভাঙা চেয়ার গির্জাঘরের একমাত্র আসবাব। বগদর থেকে মাসে একবার পাদ্রী সাহেব এসে এদের নিয়ে উপাসনা করেন ও শাস্ত্রকথা বলেন। তার জন্যই এই চেয়ারখানা জোগাড় করা হয়েছে। চুকুরদি গ্রাম পেরিয়ে মহাডাল পাহাড়ের ৩০০ ফুট একটা শাখা পার হয়ে একটা বৃদ্ধ মাদার গাছ পার হয়ে বনবেষ্টিত বনকাটি গ্রাম। মাত্র ২৬ ঘর লোকের বাস। কোল ও মুন্ডা জাতীয় লোক, এরা খ্রিস্টান নয়। গ্রামের বাইরে এদের বড় বড় শালগাছের মধ্যে বঙ্গা পুজোর স্থান। মারাংবঙ্গা অর্থাৎ সূর্যদেবের উদ্দেশ্যে এখানে মুরগি বলি দেওয়া হয়। গায়ের সবাই বছরে একদিন রেঁধে খায়। হাঁড়িকুড়ি ফেলে দেয় বঙ্গাতলার এক পাশে। বছর বছর পুরনো হাড়ির পাহাড়। বনকাটি গ্রামের পরে মাঙনবেড়ার পরে ঝাপরিশোল। এত কথা বলবার উদ্দেশ্য এই যে ঝাপরিশোল গ্রাম যে রিজার্ভ ফরেস্টের ছায়াময় নিবিড়তার কোথায় কত দূরে লুকানো সেটা বোঝা যাবে না। এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে চাইলে দেখা যাবে চক্রাকারে নীল শৈলমালা, মহাডাল, কাঠচুরি, নানকাশবাহাল, শয়ছুরি ও চুকুরদি পাহাড়, যেটার উচ্চতা আগেই বলা হয়েছে, এই ক্ষুদ্র গ্রামকে ঘিরে রেখেছে। জারুল ফুল ফোটে বর্ষাকালে। করম গাছের হলদে ফুল ঝরে পড়ে থাকে বনতলা বিছিয়ে। ধনেশ পাখি ডাকে কেকারক করে বনশীর্ষে ময়ূরের দল। মাগনিরাম ১৬ বছরের ছেলে। ম্যালেরিয়ায় ভুগে রোগা শরীর। এইসব জঙ্গলি গ্রামে বর্ষাকালে ম্যালেরিয়া একবার যাকে ধরে তাকে একেবারে কোথায় যে নিয়ে গিয়ে ফেলে। এই গ্রামের অধিকাংশ লোকের কিন্তু সুগঠিত সুন্দর দেহ, পাথরে খোদাই করা মূর্তির মতো। মেয়েরা পুরুষদের চেয়েও সুঠাম সাবলীল। অধিকাংশ মেয়ের মুখই যেমন সরল তেমনি সুন্দর। মাগনিরাম আজকাল অন্যমনস্ক হয়ে থাকে সর্বদা। নিজের অসুখের জন্যই বোধ হয়। বন্ধু ননকুয়া এসে বলে, চল মাছটা ধরে আনি। মাগনিরাম রাগের সঙ্গে বলে, নাই যাব। কেনে?
উদাস লাগছে মাথাটা। দুখাচ্ছে? না হে, উদাস লাগছে। কোথায় তোর কি কাম? নাই যাব, ভাগি যা। কেনে ভাগবো হে? দেখাবো তোকে? দেখবি? কার ধরবার হাতটি নেই, দেখাবি কোথা থেকে? অত সজ্জা। ভাগি যা। নাই যাব। মাগনিরামের রাগের সঙ্গে একটা ঢিল ছুঁড়ে মারল। ননকুয়া হাসতে হাসতে পালিয়ে গেল। পালিয়ে ঠিক নয়, চলে গেল বলাই সঙ্গত। ম্যালেরিয়া জীর্ণ মাগনিরামকে কে বা ভয় করবে ওদের মধ্যে? মাগনিরাম সেই দুঃখেই উদাস মনে থাকে আজকাল। বড়জোর নালা ঘুরে ঝাপড়িশোলের নিকট দিয়ে গিয়েছে সিকিমাইল দূরে একটা বন পার হলেই। এই নালার ধারে বনের উপরে গ্রামের লোকেরা বর্ষাকালে কান্দা আলু তুলতে যায়। কান্দা আলুর বড় বড় লতা শাল, আসান, অর্জুন গাছের গা বেয়ে অনেক ওপরে উঠে যায়। সেই অত উঁচুতে যেখানে বনের ময়ূর নৃত্য করে বর্ষার মেঘ পাহাড় শিখর জমলে, সেখানে ফুটে থাকা কান্দা আলুলতার নীল ফুল। মাগনিরাম সে ফুল দেখে মুগ্ধ হয়ে যায়, কিন্তু অত উঁচুতে উঠে ফুল সংগ্রহ করতে পারে না বলে গ্রামের মেয়েরা তাকে খ্যাপায়, দোষ ধরে। মানুষ বলে ভাবে না। তারা বলে, কমজোরি লোকটা, হ্যাঁ, ও সব কামে লয়। ও উত্তর দেয়, গায়ের জোর আলা আছে তো কি করছে? তোদের মনটা নেই যে? হ্যাঁ। বুদ্ধি হেসে বলে, মনে কি করবে? ও তোদের বুঝাতে লারবো, জাহিল লোকেদের বুঝাবো কি? হ্যাঁ, ও ভারী জাহিল করতে এসেছে। বড় পণ্ডিতটা আছে তাই দেখাতে এসেছে। ভাগি যা, তু ভাগি যা। ওরা রাগ করে বলে, তোর ঘরের চাউল সে যাই না মকাই মাগনি করি যে ভাগি যাব? এবার মাগনিরাম হাসে। মেয়েদের রাগ দেখে ওর হাসি পায়। বলে, যা যা, হুজুমে চালাকানা ঠাঙাকানা দো। এ কথার মানে, না গেলে লাঠি মারবো। মেয়েরা রেগে গালাগালি করে আরও। ও হাততালি দিয়ে হাসে, বলে, বিজলি চমকাও কানা দো। অর্থাৎ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ও চমৎকার গান বেঁধে সেদিনটা বিদ্যুৎ চমকানোকে নিয়ে। নিজেই গায়, এবার মন দিয়ে শোনে। ওর ওপর তাদের রাগ ও বিতৃষ্ণা অনেকখানি চলে যায়। বঙ্গা পরবের সময় ও নিজের বাঁধ ছাড়া ও গান নিজের বন্ধু ননকুয়া ও ছোট রতুকে শেখায়। আসলে মাগনিরাম হলো কবি, কবির অংশও বটে। ওর বাবা জাতে সাঁওতাল, কিন্তু রাঁচি শহরে কিছুদিন ছিল। সেই জন্যই ওর ছেলের নাম মাগানিরাম, নতুবা সাঁওতালের ছেলের নাম মাগানিরাম হতো না। রামভক্তি সে বিদেশ থেকে এই নিবিড় বন প্রদেশে আমদানি করেছিল। ওর বাবা এদেশে একজন বিখ্যাত লোক। রাঁচি শহরে সে মোটর গাড়ি দেখেছে, টেলিফোক দেখেছে, বিজলি বাতি, বিজলি পাখা, কলের গান, কত কি দেখেছে। আজ বছর 17 আগেকার কথা। 17 বছর ধরে সেই গল্প ভাঙিয়ে খাচ্ছে বাড়ি বসে। গ্রামের লোকেদের সে অবজ্ঞার চোখে দেখে, বলে, সেই দুনিয়াটার কি দেখলি রে? কোথা না গেলি? শরীরটাতে সাক্কাত হবে কোথা থেকে? হ্যাঁ, মনের সাক্কাত হবে তবে তো শরীরটাতে লাগবে। ওর কাছে সবাই আশ্চর্য গল্প শুনতে আসে, কত রকম পরামর্শ করতে আসে। ছেলেটিও বাপের ধারা গান বাঁধে। এদিক দিয়ে সে বাপের চাই এক কাঠি সরেস হয়েছে, বলা বলি করে গ্রামের লোকেরা। অবশ্যই নিন্দা হিসেবেই বলে, প্রশংসা করে নয়। মাগনিরামের মন ওড়ে
কান্দালতলা নীল ফুল যেখানে ফুটেছে সেই বনের মাথার ওপরে। বাবাকে সে বড় মানে। বাবা একজন কত বড় লোক, কত দেশ ঘুরেছে। এখানকার জাহিল লোকেরা কি করে বুঝবে তার বাবা কত বড়? সে যদি জ্বরে না ভুগত তবে অনেক দূর চলে যেত এতদিনে। একবার সে গভর্নমেন্টের শিমুল গাছের আবার দেখতে গিয়েছিল। সেখানে তার কয়েকদিন আগে গভর্নমেন্টও এসেছিল আবার তদারক করতে। গভর্নমেন্টও মিঠাই ফেলে গিয়েছিল, বিলাইতি মিঠাই, লাল নীল রং, কাগজে মোড়া। সে কুড়িয়ে প্রথমে ভাবল এগুলো কি? আমাদের চৌকিদার দেখে বলল, ও বিলেতি মিঠাই, খেয়ে লাও। সে মুখে দিয়ে অবাক হয়ে গিয়েছিল। অমন সে জীবনে কখনো খায়নি। গভর্নমেন্টের মিঠাই ভারী চমৎকার খেতে লাগে। এসব ফেলে সে চলে যেত ওই দেশে। ওই রকম আশ্চর্য জিনিসপত্র আছে। কিন্তু বাবার জন্য মন কেমন করলে দূরে কি করে যাওয়া সম্ভব? তাছাড়া শরীরে অসুখ তো লেগেই আছে, যে জন্য সে গাছের উপরে উঠতে পারে না, কাঁড় ধরতে পারে না, পাহাড় ডিঙিয়ে বড় ঝোপের বনে যেতে পারে না। কিন্তু বাবার মতো সে নামকরা লোক হতে চায়, বাবার মনে সুখ দিতে চায়। বর্ষার বাজরা খেতে যেমন প্রতি বছর পাহাড় থেকে বন্যহস্তির জুথ নেমে ক্ষেতের ফসল নষ্ট করে, এবারও তার ব্যতিক্রম ঘটল না। পাটোয়ারি কাছারি থেকে ঢ্যাডরা দিয়ে গেল। এবার মস্ত বড় পাগলা হাতি নেমে বন্য গ্রামগুলির অত্যন্ত ক্ষতি করছে। যে হাতি মারতে পারবে তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। গ্রামের মধ্যে জোয়ান শিকারীর দল চঞ্চল হয়ে উঠল, কিন্তু কেউ কারোর সঙ্গে পরামর্শ করে না, পাছে তার মতলব অপরে আত্মসাৎ করে। ঢেমন সাঁওতাল বনকাটি গ্রাম থেকে এসে একদিন সবাইকে ডেকে বলল, এবছরের হাতিটি তোরা মারতে লারবি। সবাই বলল, কেনে হে? ও মাদি হাতি আছে, মারতে লারবি। একজন যুবক শিকারী বলল, কাঁড় টেনে হাতি মারা নেই, যাবে? তুমি শিখাতে এসেছো মাদি হাতিটা কি হাতি লয়? ইসে হাতি লয়, দেখে লিবি আমার কথা। এবছর 2 দিন আদমি মরবেই, সব বস্তির ঘাটওয়ালি কাছারির লোক টাকা দেবে। সিধা বাত শুনে তা দিবে না, দেখে লিবি। ঢেমন বড় শিকারী এ অঞ্চলের। একা বাঘ মেরেছে কাঁড় দিয়ে, বিষাক্ত ফলা চালিয়ে হাতি মেরেছে। তার কথা অগ্রাহ্য করবে এমন লোক এদিকের কোনো গ্রামে নেই। মাগানিরাম সেখানে উপস্থিত ছিল। সে ঢেমন সাঁওতালের সুগঠিত চেহারার দিকে চেয়ে দেখলে প্রশংসার দৃষ্টিতে, মরদ বটে একজন। আজ তার যদি জ্বর না হতো, সেও এমনি হতে পারত। তার বাবা বুড়ো হয়েছে, বাবার হাত থেকে কাজ নিতে হবে এবার তাকে, বাবাকে সুখে রাখতে হবে। মাগানিরাম কবির দৃষ্টিতে জগৎটাকে দেখে। বাবাকে সাহায্য করতে হবে, সুখী করতে হবে, এটা হলো কল্পনাপ্রবণ হৃদয়ের কথা। কিন্তু বাইরের দুনিয়াটা শুধু কল্পনাতে চলে না। কল্পনাকে কার্যে পরিণত করবার কৌশলও শেখা দরকার। মাগানিরাম সেখানে নিজেকে অসহায় বোধ করে। কতদিন একলা বসে বসে কি ভাবে সেই জানে। বাবা কত বড় হয়ে যাবে 100 টাকা পেলে, কারা কিনবে, কারার দুধ খাবে, গভর্নমেন্টের মিঠাই আনিয়ে খাবে দুজনে। তার মা কবে মারা গিয়েছে ছেলেবেলায়, তার মনেও পড়ে না। বাবা তাকে মায়ের মতো মানুষ করেছিল।
এখন সে যদি বাবাকে না দেখে, কে দেখবে? সেদিন সে শুনল নিমপুরা আর বড়জোর নালার ধারে রোজ রাত্রে পাগলা হাতিটা নামছে। মাগারিরাম কাউকে কিছু না বলে বিকেলের দিকে একাই চলে গেল বড়জোর নালার ধারে। বর্ষায় বড়জোর নালার দুকুল ছাপিয়ে জল উঠেছে। এপারে বাজরা খেতে হাতির পায়ের দাগ সর্বত্র। ক্ষেত তছনছ করেছে হাতি। সুমুখ জ্যোৎস্না রাত। মাগানিরাম যেমন সাঁওতালকে অনেক খোসামত করে দুটি বিষমাখা শলা সংগ্রহ করেছে। বাঁশের চোঙায় ফু দিয়ে সেই বিষ মাখানো শল্য কীভাবে ছুটতে হয় সেটা দু একবার দেখে নিয়েছে বটে, কিন্তু নিপুণ হাতে চালায় যারা, তারাই চালাতে ইতস্তত করে। আনাড়িদের মাগানিরামের কথা তো অনেক দূর। মাগানিরাম বড়জোর নালার ধারের একটা কুলগাছে উঠে বসল সন্ধ্যার আগে গিয়ে। আপন মনে গুনগুন করে গান করতে লাগলো, যদি আজ হাতিটা নামে। অনেক রাত্রে সত্যি নামলো পাগলা মাতি হাতিটা। হাতি নয়, সাক্ষাৎ সমন। আজই সন্ধেবেলা এই খানিক আগে নিমপুরার একটি বুড়ো ক্ষেত পাহারাদারকে খুন করে এসেছে। তার সুরে তখনও টাটকা রক্তের দাগ। মাগানিরাম উত্তেজিত হয়ে উঠল। 100 টাকা রোজগার করে বাবাকে আনন্দ দেবার চরম মুহূর্ত সমাগত। দেরি করলে চলবে না। ঠিক যখন হাতিটা বড়জোর নালার ধারে কুলগাছের পাশে এসেছে, মাগানিরাম বাঁশের চোঙে ফু দিয়ে শলা বের করে ছুঁড়েছে। এরপরের ঘটনা টের পাওয়া গেল সকালবেলা। বাজরা ক্ষেতের মধ্যে 3 জায়গায় মাগানিরামের দেহের 3টি রক্তাক্ত থ্যাতলানো টুকরো নিয়ে, কিন্তু মাগানিরামের বাবাকে 100 টাকা দিয়েছিল ঘাটওয়ালি অফিস থেকে। কেন তা বল। বড়জোর নালার ওপারে সরকুন্দা জঙ্গলের কিনারায় প্রকাণ্ড পাগলা হাতিটা মরে পড়ে আছে। আবিষ্কার হলো 3 দিন পর। হাতিটার নাকের দুপাশে তখনও 2টো শলা গেঁথে গিয়েছিল। ঢেমন সাঁওতাল বীর শিকারী শলা দেখে বলল, ই তো আমার হাতে শলা আছে। হ্যাঁ, বাসুরির ছেলেটা আমার কাছ থেকে নিয়েছিল কেনি সেদিন। ওর মনে ছিল, সেটা কি করে জানছি? হ্যাঁ, ঢেমন সর্দার সাক্ষ্যের বলে ঘাটওয়ালি কাছারির পানিকর মাগানিরামের বাবাকে কাছারিতে ডেকে 4 জন সাক্ষীর সামনে টিপসই দিয়ে নগদ 10 টাকার 10খানা নোট ওর হাতে তুলে দিয়ে বললে, বাপের বেটা তো ইকে বলে, চোখের জল না ফেলবি। ও তোর বেটা ছিল না, তোর বাবা ছিল। হ্যাঁ। নমস্কার।